কসবা ল কলেজে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই। ডিএনএ রিপোর্টে তার প্রমাণ মিলেছে। কসবা কাণ্ডের চার্জশিটে এমনই দাবি পুলিশের। নির্যাতিতা অসুস্থ ছিলেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। মাথায় আঘাত থাকলেও নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি উল্লেখ চার্জশিটে। এ সম্পর্কে আরো জানবো। আবির দত্ত এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। আবির, মনোজিৎই ধর্ষণ করেছিল বলে ডিএনএ রিপোর্টে তার প্রমাণ মিলেছে, ঠিক কি কি উল্লেখ রয়েছে চার্জশিটে? দেখো, এই যে চার্জশিট, সেই চার্জশিটে স্পষ্ট হয়ে যাচ্ছে যে নির্যাতিতা তিনি যে অভিযোগ করেছিলেন ঘটনার পর, যে অভিযোগের ভিত্তিতে মনোজিৎ সহ আরও দুজন তার যে সহপাঠী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সঙ্গে যে একজন সিকিউরিটি গার্ডকেও গ্রেপ্তার করা হয়েছিল, ছত্রে কিন্তু বেশ কিছু তথ্য প্রমাণ যা অভিযোগকারিনী জানিয়েছিলেন তার সঙ্গে প্রায় মিলে যাচ্ছে। তার কারণ ইতিমধ্যে মেডিকেল টেস্টের পর, ডিএনএ পরীক্ষার পর সেটা কিন্তু ইতিমধ্যে মিলে গেছে যে এই ধর্ষণের পেছনে মনোজিৎ মিশ্রই আছে। এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে, অর্থাৎ জেব এবং প্রমিত, এই যে দুজন, তাদের কিন্তু ভূমিকা রয়েছে। নির্যাতিতাকে যখন সে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, যখন তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, সেই সময় হাসপাতালে না নিয়ে গিয়ে তাকে কিন্তু ইনহেলার নিয়ে আসা হয়েছিল, যে ইনহেলারের বাক্সটাও ডিসপোজ করে দেওয়া হয়েছে। এমনকি গেট আটকে দেওয়াটাও পুরোটাই তাদের এই পরিকল্পনার মধ্যে ছিল বলে তদন্তকারীরা চার্জশিটে জানাচ্ছেন। তারা এটাও জানাচ্ছেন যে বেশ 4টি সিসিটিভি ক্যামেরার 2টি পিও, অর্থাৎ 2টি জায়গায় পুরো ঘটনাটি ঘটছে এবং 4টি সিসিটিভি ক্যামেরায় বেশ কিছু ছবি এসছে, যেখানে 7:30টার সময় তাদের প্রত্যেককে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। 9:10 তখন দেখা যাচ্ছে এই 3 জনে মিলেই ওই অভিযোগকারিনীকে তাকে ধরে নিয়ে যাচ্ছে, সেই ছবিও কিন্তু এসছে। তার সঙ্গে সঙ্গে এই বিষয়টাও লক্ষ্য করা গিয়েছে যে সিকিউরিটি গার্ড তার নিজের ঘরের মধ্যে এই ধরনের একটা ক্রাইম হচ্ছে বা তিনি আন্দাজ করতে পারছেন, কিন্তু তিনি কোনোভাবে বাধা দিতে যাচ্ছেন না। এই বিষয়গুলো যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে তদন্তে এটাও উঠে এসেছে যে হকি স্টিকটা উদ্ধার করা হয়েছে, সেই হকি স্টিক দিয়েও ওই নির্যাতিতাকে মারার চেষ্টা করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই পুরো যে ঘটনাটা, বেশ কয়েকটি ভিডিও ফুটেজ নেওয়া হয়েছিল মোবাইলে, তার মধ্যে বেশ কয়েকটি ডিলিটও করা হয়েছে। এবং এটি সম্পূর্ণ করা হয়েছিল যখন প্রথম থেকে গার্লস সেক্রেটারি বানিয়ে দেওয়া হবে ইউনিয়নের, এবং সেই জন্য লয়ালিটির পরীক্ষা দিতে হবে বলে প্রথম থেকে চাপ দেওয়া। এরপরে ওই নির্যাতিতার বয়ফ্রেন্ডকে খুন করে দেওয়া হবে এরকমও হুমকি দেওয়া হয়, এমনকি তার মা বাবাকে গ্রেপ্তার করে দেওয়া হবে এমনও হুমকি দেওয়া হয়। চার্জশিটে ছত্রে এটাও লেখা রয়েছে যে কীভাবে প্রভাব বিস্তার করেছিল এই মনোজিৎ, তার লম্বা হাত ছিল, তার প্রভাব ছিল এবং একাধিক কেসে সে অভিযুক্ত, সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ আবির। ইকবালপুরে প্রতিবাদী খুন আর ঘটনার 13 দিনের মাথায় প্রথম গ্রেফতারি। ইকবালপুরে প্রতিবাদীকে খুনের ঘটনায় গ্রেফতার করা হলো আমজাদকে। নিউ টাউন থেকে লালবাজারের গোয়েন্দাদের জালে আমজাদ। এর আগে গত 8 তারিখ ইকবালপুরে মদের আসরের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে, আর সেই ঘটনায় 13 দিনের মাথায় এবার প্রথম গ্রেফতারি। ইকবালপুরে প্রতিবাদীকে খুনের ঘটনায় প্রথম গ্রেফতার করা হলো আমজাদকে। গ্রেফতার করা হয়েছে নিউ টাউন থেকে এবং লালবাজারের গোয়েন্দাদের জালে এবার এই আমজাদ। গত 8 তারিখ ইকবালপুরে মদের আসরের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে এবং সেই ঘটনার পর 13 দিনের মাথায় এবার প্রথম গ্রেফতারি। আমজাদ বলে একজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি অভিযুক্ত ছিলেন। সেই আমজাদকে এবার নিউ টাউন থেকে গ্রেফতার করা হলো। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, 13 দিনের মাথায় প্রথম গ্রেফতারি, এই আমজাদকে কোথা থেকে কিভাবে গ্রেফতার করলো পুলিশ? দেখো, অবশেষে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের গোয়েন্দারা এবং ইকবালপুরে যে খুনের ঘটনাটি ঘটে সেই খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত আমজাদ। এবং তুমি জানো যে গত 8 তারিখ রাত্রেবেলা বাড়ির বাইরে মদের আসর বসেছিল এবং যেখানে মদের আসর বসে, যেটা অভিযোগ যে সেখানকার বাসিন্দা, একবার ইকবালপুর লেনের বাসিন্দা, তিনি বাড়ির বাইরে বেরোন এবং প্রতিবাদ করেন এই মদের আসরে, এবং সেখানে আমজাদ সহ 5 জনের নামে অভিযোগ হয়। এবং সেই অভিযোগের পরে আহত অবস্থায় যখন এই ব্যক্তি হাসপাতালে ভর্তি ছিল, প্রথমে খুনের চেষ্টার ধারায় পুলিশ মামলা করে, তখন কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। তার পরবর্তীকালে হাসপাতালে ভর্তি থাকার পর ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে, তারপরে খুনের ধারায় মামলা রুজু হয় এবং এই ঘটনা তদন্তভার প্রথমে ইকবালপুর থানা নিয়েছিল, কিন্তু কোনো গ্রেপ্তারি হয়নি। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি যান এবং তিনি গিয়ে জানান যে ঘটনা তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে নেওয়ার জন্য তিনি আবেদন জানান। এবং তার পরের দিন আমরা দেখলাম কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ হোমিসাইড শাখা এই ঘটনা তদন্তভার নেয় এবং সেই তদন্তভার নেওয়ার পর জানা যাচ্ছে আজকে
আমজাদকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং কলকাতা নিউ টাউন থেকে তাই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে চাইতে চলেছেন তদন্তকারীরা। অর্থাৎ এই যে প্রতিবাদীকে খুনের ঘটনাটি ঘটে সেই ঘটনার পর স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছিল যে দুষ্কৃতীরা একেবারে বাড়ির বাইরে মদের আশা বসেছিল প্রতিবাদ খুনের ঘটনা এবং অভিযুক্তরা কোনো রকমভাবে কোনো নাগাল পাচ্ছিল না পুলিশ এবং তারপর অবশেষে 13 দিনের মাথায় অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। নিউ টাউন থেকে তাই গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আমজাদ যে মূল অভিযুক্ত ছিল তাকে কিন্তু লালবাজারের গোয়েন্দারা গ্রেপ্তার করেছে আজকে সকালবেলা, তেমনটি আমরা জানতে পেরেছি। অমৃতা, একেবারে ঘটনা 13 দিনের মাথায় গ্রেফতার করা হলো ইকবালপুরের ঘটনায় মূল অভিযুক্ত আমজাদকে এবং তাকে লালবাজারের গোয়েন্দারা তারা গ্রেফতার করেছেন। গত 8 তারিখ ইকবালপুরে মদের আসরের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় নিউ টাউন থেকে গ্রেফতার করা হলো যিনি মূল অভিযুক্ত সেই আমজাদকে। এখনো পর্যন্ত ঘটনার পর 13 দিন কেটে গেলেও এর আগে পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। প্রথম গ্রেফতারি আমজাদকে লালবাজারের গোয়েন্দারা গ্রেফতার করলো নিউ টাউন থেকে। আরো একবার কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, লালবাজার সূত্রে এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ, ঠিক কিভাবে গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে? দেখো, তুমি দেখেছো যে গোটা ঘটনার পরবর্তীকালে একেবারে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেক্ষেত্রে কলকাতার পুলিশ কমিশনার তিনিও জানিয়েছিলেন যে অভিযুক্তদের খোঁজ চলছে এবং দ্রুত গ্রেপ্তার হবে এবং তার পরবর্তীকালে এই আমজাদ সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে সে কোনো রকমের মোবাইল ফোন ব্যবহার করছেও না। তার যারা সঙ্গী সাথী অন্যান্য রয়েছে তার পরিবারের সঙ্গে কথা বলে এবং তার বন্ধুদের সঙ্গে কথা বলার পর তারা পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পায় এবং সেই খবর পেয়ে নিউ টাউনে সেখানে হানা দেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং হানা দেওয়ার পরবর্তীকালে এই আমজাদ নামে মূল যে অভিযুক্ত ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এক্ষেত্রে বলবো যে গত 8 তারিখে এই প্রথমে খুনের চেষ্টার ঘটনা এবং তার পরবর্তীকালে মৃত্যু হলে খুনের ঘটনা পরিবার পরিজন থেকে শুরু করে তারা বারবার করে প্রশ্ন তুলছিলেন যে দুষ্কৃতীরা কতটা বেপরোয়া হয়ে গেছে কলকাতা শহরের মধ্যে রাস্তার ধারে একেবারে মদের আশা বোঝাচ্ছে। সেখানে যখন প্রতিবাদ করতে গেছিল তখন চপার দিয়ে ওই ব্যক্তিকে খুন করা হয়, 37 বছর বয়সী ওই ব্যক্তিকে। এবং তার পরবর্তীকালে গোটা ঘটনার পর আর কেউ গ্রেপ্তার না হওয়াতেই ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গোটা ঘটনা তদন্তভার যায় এবং যাওয়ার পরবর্তীকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের টিম আজকে নিউ টাউন এলাকায় রেড করে একটি জায়গায় এবং সেখান থেকে মূল অভিযুক্ত যে আমজাদ তার অবশেষে নাগাল পেল পুলিশ ঘটনা ঘটার 13 দিন পর। একেবারে 13 দিন পর প্রথম গ্রেফতারি 5 জনের নামে এফআইআর হলেও এখনো পর্যন্ত মাত্র একজনকে মূল অভিযুক্ত আমজাদ তাকে অবশেষে গ্রেফতার করলো পুলিশ। তবে বাকি অভিযুক্তদের এখনো পর্যন্ত খোঁজ নেই। আর এই ঘটনায় পরিবারের কি অভিযোগ ছিল শোনাবো আপনাদের। अभी भी अरेस्ट नहीं हुए हैं, अभी भी पुलिस शासन बोले खाली खोज रहे हैं, कहीं पकड़ा नहीं गए हैं। बस हम लोग को और अन्याय चाहिए। बड़े भाई ने सिर्फ ये बोले भाई इधर पर ही दारू क्यों पी रहे हैं, क्यों गाली दे रहे हैं, इधर माँ बहन है, सबका भाई है, बाप है, ऐसे क्यों कचरागिरी कर रहे हैं, तुम अपने घर जाओ। भाई को थोड़ा दूर में लेके जाके ये जगह में लेके जाके मैं उनको चापर चला दिया गया। जब वो उठे तो उनके ऊपर में फिर दोनों पाँव में बाढ़ कर दिए हैं। उनके बाद में फिर भाभी जब उनके पास में आए तो वो लोग सब भाग गए। আমার আবেদন ওনাদের কাছে এটাই, আমার হাজবেন্ডকে যে মার্ডার করেছে ওকে ফাঁসির সাজা। যে প্রতিবাদ করবে হতে পারে আগে, এখন এই মানে ও ওনার না ইনসাফ পেলে তো বলতে ভাববেন কি অন্যজনের সাথে এরকম হতে পারবে। আর ইনসাফ হয়ে গেলে ওর ফাঁসির সাজা হলে তো মানুষ অনেক ভাববে যে না এরকম হয়েছিল বলে এরকম সাজা হয়েছে।